প্রিয় সমুদ্র, তোমার কাছে খুবই নগণ্য আমি। ভালোবাসি পাহাড়, ভালোবাসি সমুদ্র। আজকে কিন্তু ঘুরতে ঘুরতে সমুদ্রের কাছে চলে আসছি। আমাদের পৃথিবীর, যদিও এখন কততম জানি না, এই দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত আমাদের কক্সবাজারে। আজকে কিন্তু চলে আসছি বিচ হাইকিংয়ে। এই টেকনাফ টু কক্সবাজার পর্যন্ত আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখবো এই সমুদ্র সৈকত। সবাইকে আমার চ্যানেল আদার ওয়ার্ল্ডে আরেকবার স্বাগতম। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার এই আজকের ব্লগটি আজকে ডে 1-এ আছে, আপনারা অবশ্যই দেখবেন। আর একটু স্কিপ করবেন না, অনেক কিছু প্রয়োজনীয় তথ্য ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এই ব্লগটি দেখতে থাকুন আর দেখতে থাকুন এই বিশাল সমুদ্র আর মেরিন ড্রাইভ দিয়ে হাঁটবো। তো ঠিক আছে, চলুন আজকের ব্লগ এনজয় করা যাক। আসসালামু আলাইকুম, প্রত্যেকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি যাচ্ছি টেকনাফ থেকে কক্সবাজারের সেই দীর্ঘ মেরিন ড্রাইভ হেঁটে হেঁটে এক্সপ্লোর করব। তো আজকের প্রথম পর্বে সবাইকে আমি ওয়েলকাম করছি। আমি প্রথমে সায়দাবাদ থেকে অরণ্যের অভিযাত্রী সাখাওয়াত ভাইকে সাথে নিয়ে আমি চলে আসি কক্সবাজারের কলাতুলি, এবং কলাতুলি রেস্টুরেন্টে এসে আমাদের আরও অন্যান্য গ্রুপের সদস্যদের সাথে দেখা হয়ে যায়। দেখা হয় আমাদের, বলে রাখি, অরণ্যের অভিযাত্রী এবং জুম ওয়াইল্ড, যাকে আপনারা মুরাদ ভাই হিসেবে চেনেন, মুরাদ ভাই, তারা যৌথভাবে এই ইভেন্টের আয়োজক। আমরা প্রথমে এসে এখানে নাস্তা করি, এরপর আমাদের সেই যাত্রা শুরু হয়। প্রথমে আমরা কিন্তু, যেহেতু আমরা পায়ে হেঁটে ফিরবো, প্রথমে আমরা একটা গাড়িতে করে চলে যাই টেকনাফের জিরো পয়েন্ট। আমাদের এখান থেকে মূলত যাত্রা শুরু হয়। স্টার্টিং পয়েন্ট জিরো পয়েন্ট, মানে টেকনাফ জিরো পয়েন্টে চলে আসছি। যে আমাদের গাড়িতে আমরা টেকনাফ চলে আসছি। এখন আমরা কিন্তু এই টেকনাফ জিরো পয়েন্টটি আমাদের যে হাঁটার রাস্তাটা শুরু হবে আর কি, বিচ হাইকিংয়ের। তো এখন আমরা সবাই গাড়ি থেকে নামছি, সবাই একটু প্রিপারেশন নিয়ে হাঁটার জন্য। আমিও জামা কাপড়, কিছু হালকা জামা কাপড় পরি, অনেক রোদ। ও আচ্ছা, আপনারা তো আমার মনে করেন আমি মিথ্যা কথা বলছি, টেকনাফ জিরো পয়েন্ট আসছি কিনা ও দেখেন একটু। তো আমি এখন আছি টেকনাফ জিরো পয়েন্ট, আর এই জায়গাটা হলো জিরো পয়েন্ট। দুঃখের বিষয় হলো কি, আজকে এই লেখাটা যদিও মুছে গেছে, কাজ চলতেছে, আগামীকালকে হয়তো আমরা আসলে লেখাটা পাইতাম। তো যাই হোক, এই জিরো পয়েন্ট থেকে এদিকে সাবরাং, এদিকে টেকনাফ সদর, আর আমরা এখন আছি জিরো পয়েন্ট, তাই না? তো আমার এই হোস্ট অরণ্যের অভিযাত্রী সাখাওয়াত ভাইয়ের সাথে আমি আসছি এই বিচ হাইকিংয়ের। আজকে আমাদের স্টার্টিং পয়েন্ট আজকে টেকনাফ জিরো পয়েন্ট থেকে। তো ভাইজান, আমরা এই ইনশাল্লাহ আমরা এখান থেকে প্রথম দিনে যাত্রা শুরু করছি, আনুষ্ঠানিক যাত্রা। হ্যাঁ, তো আমরা এখান থেকে আজকে প্রতিদিন প্রায় কত কিলোমিটার হাঁটবো আনুমানিক? আজকে আমরা বেশি না, আজকে অল্প হাঁটবো, কিন্তু সুন্দর একটা জায়গায় যায় ক্যাম্পিং করবো। আজকে হয়তো বা 15 কিলোর মতো হাঁটতে পারি। ভীষণ রোদ, কিন্তু 15-20 কিলোর মতো আর কি হাইকিং করবো। সুন্দর একটা জায়গায় যায় ক্যাম্পিং করবো, সুন্দর একটা ক্যাম্প সাইটে। সেই জন্য আজকে আমরা কম হাঁটবো এবং উপভোগ করবো বেশি। এরপরের দিন আমরা একটু বেশি হাঁটবো, আচ্ছা ওইটা আরেক চ্যাপ্টার। আজকে আমরা একটু বেশি উপভোগ করার জন্য আজকে কম হাঁটবো, সুন্দর একটা জায়গায়। অনেক রোদ কিন্তু এখানে। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা একদম বিচের কাছে চলে যেতেছি, সমুদ্র পাড়ে। তো চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা যাত্রা শুরু করি। চলেন ভাইয়া। জিরো পয়েন্ট একদম টেকনাফের সৈন্যরেখা থেকে হাঁটা শুরু করলাম। এই তো সমুদ্র। এই সমুদ্রের সৌন্দর্যের কাছে আমি খুবই নগণ্য। খুবই সুন্দর আমাদের সি বিচ, খুবই সুন্দর না আমাদের সি বিচটা? তো প্রথমে মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এই সুন্দর সি বিচ দেখার মতো সৌভাগ্য করে দিয়েছেন। সেই
সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। আর এই অনাবিল সুন্দর এই সমুদ্র, আমাদের বঙ্গোপসাগর, আমাদের সি বিচ, আমরা দেখতে কিন্তু বের হয়ে গেলাম। এই যে আমার টিম, আমরা আজকের এই বিচ হাইকিংয়ের যে ডে 1-এ আছি। আমরা কিছুক্ষণ আগে 0 পয়েন্ট থেকে চলে আসছি। অনিন্দ সুন্দর, তো দেখতে থাকুন। পথ কিন্তু অনেক দূর, আজকে প্রায় 20 কিলোমিটারের পথের সমান হয়তো আমরা হাঁটবো আর কি, 20 কিলোমিটারের মতো। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, আর এই সুন্দর মেরিন ড্রাইভ আমরা কিন্তু যাচ্ছি। দশ কিলোমিটারের রাস্তা মনে আমরা হেঁটে আসলাম, প্রায় 2 ঘন্টার মতো আর কি। খুবই চমৎকার। আমাদের 11টায় স্টার্ট করছিলাম, এখন 1টা বাজে। এই মেরিন ড্রাইভের এই সুন্দর এই রাস্তা দিয়ে আমাদের টিম আমরা এগিয়ে যাচ্ছি। আজকে ডে 1-এর ট্রেকিং, বিচ হাইকিং। একদিকে সমুদ্র আর মেরিন ড্রাইভ। সমুদ্রকে তো আগে আমরা আমি অনেকভাবে দেখছি, আগে অনেকবার আসছি। কক্সবাজার, কলাতুলি, পাটুয়ার টেক, ইনানি, এই সমস্ত জায়গাগুলো খুব ভালো করে এক্সপ্লোর করছি। বাট এইবার যখন হাইকিংয়ের সুযোগ আসলো, মানে পুরো সমুদ্রটা হেঁটে দেখবো, এটা আসলে ভাবতেই অবাক লাগতেছিল। চমৎকার চমৎকার, কি চমৎকার রাস্তা। শুধু মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। তো আমরা অনেকক্ষণ ওই মেরিন ড্রাইভ ধরে হাঁটতেছিলাম, বিকজ তখন জোয়ার ছিল। এই সমুদ্রের পানিটা একদম বলা যায় যে একদম রাস্তার পাশে ছিল, যে কারণে আমরা বিচ ধরে হাঁটতে পারিনি। যেহেতু আমরা বিচ হাইকিংয়ে আসছি, তাই আমরা এবার বিচে নেমে গেলাম। অনেকটা ভাটা শুরু হয়ে গেছে, ভাটা শুরু হওয়াতে আমরা এখন বিচে চলে আসছি। আর এই জায়গাটা সম্ভবত, এই জায়গাটার নাম আমার জানা নেই, এই মুহূর্তে নামটা জানেন? এটা হচ্ছে গিয়া এই পাশে আপনি শিশু পার্ক আছে, শিশু পার্ক দিয়ে মূলত ইয়াগুলো আসে। এখান দিয়ে ওই যে টেকনাফ থেকে যে নীলদরিয়া গাড়িগুলো ছাড়ে, আচ্ছা আচ্ছা, এখান দিয়ে বের হয় আর বের হয় না। আচ্ছা, আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি কিন্তু এই আমাদের সাকাওয়াত ভাইয়ের সাথে আসছিলাম, অরণ্যের অভিযাত্রী সাকাওয়াত ভাই। আপনারা অনেকে হয়তো ওনাকে চিনেন পাহাড়ের মানুষ হিসেবে, যিনি পাহাড়ে বিভিন্ন পাহাড়ের গহীন থেকে গহীনে ট্যুর করেন। বাট এবার সাকাওয়াত ভাই বললো কি, চলেন এবার বিচ হাইকিং করি। কক্সবাজারকে তো দেখছেন অনেকবার, এবার নতুন রূপে দেখবেন। তো আমি একটু প্রথমে জানতে চাই, পরে উনি বলে যে বিচটা পুরোটা হেঁটে হেঁটে আমরা কক্সবাজার আসবো, অর্থাৎ প্রায় 80-90 কিলোমিটার। এটা বিচ হাইকিং প্রায় 2-3 দিন সময় লাগে আর কি। তো ভাইয়ের এই প্রস্তাবে কিন্তু আমি একদম রাজি হয়ে গেলাম। সমস্ত কাজ টাজ ছেড়ে ছুড়ে নিজেকে সময় দেওয়ার জন্য এই সুন্দর, অনিন্দ সুন্দর আমাদের এই কক্সবাজারকে দেখার জন্য চলে আসছি কিন্তু এই কক্সবাজার। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্লক, সারি সারি সাম্পান, জিও ব্যাগ দিয়ে কি সুন্দর, মনে হয় কি সমুদ্রটাকে এক ধরনের ডেকোরেশন করা হয়েছে এমন লাগতেছে, তাই না? আর আরেকটা কথা, আমাদের সাকাওয়াত ভাই কিন্তু যে উনি অত্যন্ত ভালো মনের মানুষ। তার সাথে আমি বেশ লিটারালি কয়েকটা ট্যুর দিছি। উনি খুবই ভালো মনের মানুষ। তার সাথে ট্যুর, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তিনি খুব ভালো ট্যুর অর্গানাইজ করেন এবং তিনি খুবই ফ্রেন্ডলি মাইন্ডেড। এক কথায় তার সাথে ঘুরলে আশা রাখি যে পরবর্তীতে ওনাকে খুঁজবেন। এটা ওনার সামনাসামনি বলছি, বেশি হয়ে যাচ্ছে কিনা জানি না। সাকাওয়াত ভাই কিন্তু অত্যন্ত ভালো লাগার একটা মানুষ, তিনি খুব হেল্পফুল একজন মানুষ। তো পাহাড়ে যখন যাবেন, ওনার অরণ্যের অভিযাত্রী পেজে একটু ঘুরে আসতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, ওনার নাম্বারটাও দিয়ে দিচ্ছি। আর এই আজকের এই বিচ হাইকিংয়ে আমার সাথে ভাই আছেন, ওনার নাম জানে কি ভাই? কাজী মাহফুজ ভাই। আর আরেকটা ভাই আছেন, তিনি পিছনে। আর আমাদের আরও আপুরা আছেন, তারাও পিছনে। মানে তাদের সাথে যখন দেখা হবে আবার পরিচয় করা দেবো আপনাদের। আর আমাদের সামনের অ্যাক্টিভিটিস হলো যে আমরা এই বিচ সামনে ডেস্টিনেশনে খুব কাছাকাছি আছি। 2 ঘন্টা আমরা বিচ হাইকিং করে ফেলছি অলরেডি।
তো আমরা সামনে গিয়ে টেন্ট পিচ করব, দেন আমাদের খাবার দাবার, বিকেলটা আমরা নিজেদের মতো সময় কাটাবো সমুদ্র সৈকতে। রাতে পূর্ণিমা দেখবো, আর যদি সামুদ্রিক মাছ পাওয়া যায় আর সমুদ্রে পূর্ণিমাতে গোসল করবো। আচ্ছা, তার মানে আজকে ভাইয়ার নাম জানি কি? আমার নাম সাকিব রায়হান অভি। সাকিব রায়হান অভি, তাকেও, তিনি কিন্তু ভ্রমণপ্রিয় একজন মানুষ, তিনি খুব পছন্দ করেন। আর আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার মাঝে মাঝে দুই একটা ব্লগ দেখেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি তো অত ভালো উপস্থাপন করতে পারি না, মাত্র শিখতেছি আর কি, ঘুরতে ঘুরতে শিখতেছি। বুলবুল ভাই খুব মজা করে আসলে ভিডিওর ভিতরে, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর ভিডিওর ভিতরে সবচেয়ে মজার বিষয়গুলো উনি খুব হাসি খুশি থাকে। কোনো ভিডিওর ভিতরে যত রিস্কের জিনিস হোক, যত কিছু হোক, হাসি খুশির ভিতরে সব কিছু হ্যান্ডেল করে। আসলে ব্যাপারটা এরকমই, জীবনটা কয়দিনের বলে, নিজেকে সময় দেওয়ার মতো আর কিছু হইতে পারে না। নিজেকে সময় দেওয়ার জন্য সমস্ত কাজটা ছেড়ে কিন্তু এই চলে আসছি এই ঢাকা থেকে কত কিলোমিটার দূরে, 500 কিলোমিটার মনে হয় থাকে নাকি, এমনই তো। তো যাই হোক, আসলে সব শেষে কথা হলো কি, যদি আমাকে ভাল লাগে আর কি, যদি আমার ভিডিওটা অন্তত ভাল লাগে, আমাকে ভালো না লাগে, আমার চেহারা তত সুন্দর না, তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভাইয়ের কথা কিন্তু রাখবেন, অরণ্যের অভিযাত্রী সাকাওয়াত ভাইয়ের কথা। আর ভাইয়ের চ্যানেলটাও ঘুরে আসবেন, ভালো লাগবে, আশা করি মজা পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা চলেন আর বীজটাকে উপভোগ করি। একটা প্রাইভেট বিচ, ওয়াও কত সুন্দর। কোনো এই যে কিছু খাল পড়ে, তো খালের জন্য আবার পুনরায় আমরা আবার মেরিন ড্রাইভে চলে আসি, আবার বিচ থেকে মেরিন ড্রাইভের রাস্তায় চলে আসি। যত হাঁটছি আর তত আনন্দ পাচ্ছি। দুপুরে খাবার নাই, কিছু খাই নেই, যদিও খুব ইচ্ছা আছে আমাদের ক্যাম্প সাইডে পৌঁছে আমরা খাবো। তো এখন হাঁটছি, এই যে এদিকে পাহাড় দেখা যাচ্ছে, ডান দিকে পাহাড়, বাঁ দিকে সমুদ্র, আর আমরা হেঁটে চলেছি কক্সবাজারের উদ্দেশ্যে। যদিও আজকে দিন তো আর এত দূর যাচ্ছি না। এই মেরিন ড্রাইভের অনিন্দ সুন্দর রাস্তাটা আসলে যে কোনো পর্যটকের মনেই এক অন্যরকম প্রশান্তির যোগান দেবে। আর এই সাম্পান কার না দেখতে ভাল লাগে, এই সাম্পান দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ডে 1-এর হাইকিংয়ের। অনেক দূর পথ চলে আসছি, মোটামুটি আমাদের ডেস্টিনেশনের খুব কাছে। আর এই যে সামনে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, ওইখানে সম্ভবত কচ্ছপ বা সামুদ্রিক কাচ্ছিমের অভয়াশ্রম, বা এই জায়গাটা এদের আবাসস্থল, অর্থাৎ এই জায়গাটাতে নিরিবিলি এলাকা, তাই এখানে বিরক্ত করা যাবে না। এদের আবাসের জায়গাটা আমরা সামুদ্রিক কাছিম, বিপন্ন বন্যপ্রাণী এদের সংরক্ষণ করব। তো এই হলো একটা নির্দেশনা দেওয়া আছে। এই হলো এখানকার সুন্দর দৃশ্য। এই সুন্দর, আসলে এই যে সুন্দরটাকে আবিষ্কার করার জন্য আমার মনে হয় লাইফে একবার হলে বিচ হাইকিং করা দরকার। দেশের ভিতরে এত সুন্দর জায়গা, এত চমৎকার জায়গা, এটা তো আসলে আর সময় গেলে তো আর সাধন হবে না। তাই যখন শক্তি আর এনার্জি আছে, হাঁটার মতো মনোবল আছে, তখন এই কাজটা করে ফেলা উচিত। আমার মনে হয় প্রত্যেকটা ভ্রমণপ্রেমীর, এই প্রেমীদের জন্য একটা আদর্শ। কোনো নিরাপত্তা, কোনো হুমকি নেই, কোনো ঝামেলা নেই, আমি অন্তত দেখি নাই। খুব নিরিবিলি শান্ত পরিবেশ, একদম সুশৃঙ্খলভাবে আমরা একদম খুবই শৃঙ্খলাবদ্ধভাবেই চলে আসছি। আর বেশ কিছু চেকপোস্ট আছে, এগুলো পাড়ি দিয়ে আসা যায়। নিরাপত্তার তেমন কোনো অসুবিধা আমার চোখে পরিলক্ষিত হয়নি। ও কি অনেক টায়ার্ড, এইভাবে তো আর সমুদ্রকে উপভোগ করি নাই। হ্যাঁ, আমরা জিরাবো না, এত সেলফি চলে হইব। ও নো, ক্যাম্প সাইডে চলে আসছি। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি ক্যাম্প সাইডে চলে আসছি। তো আসার পরে কিন্তু একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম। আর এই যে মহিষগুলা কিন্তু
গরম, খুব গরমের জন্য এই 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 এখানকার একটু জমানো পানিতে দেখেন মহিষের মাথায় কতগুলো, ওটা কামড় দিতে পারে না দৌড়ানি দিতে পারে। থাক আমরা চলে যাই। ব্যাং বসে রয়েছে, আশ্চর্য হয়ে গেল এতগুলো ব্যাং দেখে। ও মাই গড, উঠে গেছে, এটা দৌড়ানি দিতে পারে আমাকে, আমি পলাই। ও আমাদের আজকে যেখানে আমরা থাকবো সেই সুন্দর জায়গাটা আমরা চলে আসছি। একটা ঝাউবনের ভিতর দিয়ে যেতেছি। কতই সুন্দর, কতই নয়না ফিরাম। ও খোদা, সাম্পান, সারি সারি সাম্পান রাখা। ও ওই যে দেখা যায় টেন্ট পিচ করা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, টেন্ট পিচ হয়ে গেছে। তো ফাইনালি আসলে আমি এখন সমুদ্রের পাড়ে, আর এইদিকে এই সুন্দর ঝাউবনের মাঝে চলে আসছি। আমি কিন্তু আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখন কিছু টেন্ট পাতা হয়েছে, আর আমরা যে টেন্টে থাকবো, আমরা 4 জন আসছি। আমাদের ভাই সেই টেন্ট পিচ করবে এখন, সেই প্রস্তুতি নিতেছে ভাই টেন্ট পিচ করার। আমাদের ব্যাগপত্র রাখলাম। এই জায়গাটা, এই সুন্দর জায়গাটা কিন্তু আজকে আমরা থাকবো রাতে। ওয়াও, সমুদ্রটা দেখেন কি। আমি ভিডিও ক্যাপচার করতেছিলাম, আর এইদিকে শাকাওয়াত ভাই এবং মাহফুজ ভাই দুজনেই টেন্টগুলা খুলে একদম এক এক করে টেন্ট পিচ করার জন্য এগুলাকে ভাঁজ খুলে আস্তে আস্তে টেন্ট পিচ করতে লাগলেন। আমিও তাদেরকে কিছুটা সাহায্য করলাম, কিন্তু মাহফুজ ভাই এবং শাখাওয়াত ভাই দুজনেই কাজগুলা করতে লাগলেন, আর আমি এদিক দিয়ে ভিডিও নিয়ে ব্যস্ত। ইন্টারেস্টিং কথা হলো কি যে আসলে এই টেন্টে থাকার যে মজা, এটা কোনোভাবেই হয়তো আমি বোঝাতে পারবো না। তো যাই হোক, যারা টেন্টে একবার থেকেছেন তারাই বুঝতে পারবেন। তো ইন্টারেস্টিং হলো যে আমি তখনও ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, আর এদিকে সমুদ্রের দিকে তাকিয়েছিলাম। মাহফুজ ভাই খুব পরিশ্রমী একজন মানুষ। আর কিছুক্ষণ পরে সানসেট, আমি সমুদ্রের পাড়ে গেলাম এবং সেই সুন্দর সূর্যটাকে ডুবতে দেখলাম সমুদ্রের মাঝে। কি যে চমৎকার! কিন্তু ভাবিনি যে সন্ধ্যা নামার পর আমাদের জন্য এক বিশাল আতঙ্কের রাত অপেক্ষা করতেছিল। কত যে ভয়ঙ্কর এক রাত হইতেছিল সেটা তখনও ভাবি নাই। কিন্তু যখন সন্ধ্যা হচ্ছিল আর আস্তে আস্তে কেমন জানি ভয় আমার ভিতরে বিরাজ করতেছিল। এদিকে কিছুক্ষণের মধ্যে টেন্টে আমরা সবাই আমাদের বাতি জ্বালিয়ে দিলাম। এক অপূর্ব, এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হলো। মানে কি যে মনে হইতেছিল যেন এক অন্যরকম দুনিয়া। তাকে এরই মধ্যে আবার খাবার দাবার নিয়ে মুরাদ ভাই হাজির। খাবার খাইতেছিলাম আর খাচ্ছিলাম, আর অজানা ভয় আতঙ্ক নিয়ে খাচ্ছিলাম যে আসলে রাতে কি না কি হয়। খুব টেনশনে ছিলাম তখন। একটা জরুরি কথা বলার জন্য আসলাম। কক্সবাজার টু টেকনাফ সি বিচে যে আমরা বিচ হাইকিংয়ে বের হয়েছিলাম, আজকে ডে 1-এ আমরা নাইট স্টে করতেছিলাম একটা সমুদ্র পাড়ে। চাঁদনি রাত ছিল, এদিকে সমুদ্রে আছি একটা ঝাউবনের নামে। নিরাপত্তাজনিত কারণে জায়গাটার নাম উল্লেখ করছি না। আর সবচেয়ে মূল্যবান যে কথাটা বলার জন্য আমি আবার রাতে ফোন অন করলাম, তা হলো আমরা এখানে যখন বিকেলে পৌঁছাই, তারপর আমরা যখন আস্তে আস্তে আমাদের টেন্ট পিচ করতে থাকি, তখন থেকেই লোকজন আমাদেরকে দেখতেছিল। এবং সমুদ্র পাড়ে যখন আমরা ঘোরাঘুরি করছিলাম, এই জায়গাটা অনেকটা নীরব, তো তখনই আমাদের দেখতেছিল। তো বিকেলবেলা কয়েকটা ছেলে এসে আমাকেও বললো যে আপনারা কি এখানে থাকবেন? তো তখন আমি জানতে চাইছি না, থাকবো না। তো তারপরও বারবার জানতে চাইছিল আসলে থাকবো কি না। তো আমাকে ছাড়াও আরও বেশ কয়েকজনকে একই প্রশ্ন করছে। তারপর আমি বললাম যে যদি থাকেন তাহলে সমস্যা আছে। তো বললাম যে যদি না থাকে তাহলে কোথায় থাকবে? তো উনি ওনাদের একটা কথা বললো। তো যাই হোক, মানে একটা ভয় পাইতেছি আমাকে, তখন থেকে একটা কেমন টেনশন কাজ করছে। তারপর
সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে রাত হলো, রাত 7টার দিকে আরও লোকজন আসছে। দুজন আপনারা কী করবেন থাকবেন। তারপর আবার রাত 9টার দিকে আরেকজন রহস্যজনক আরেকজন আসছে। তিনি এসে আমাদেরকে র্যাবের নাম্বার দিল, আরও বিভিন্ন নিরাপত্তার কথা বললো। আমাদের সাথে থাকা কিছু মেয়ে সদস্য তারা ভয় পেয়েছিল তাদের নিরাপত্তা নিয়ে, তারা সিদ্ধান্ত নিল যে তারা চলে যাবে। তারপর কিছুক্ষণ পর আবার বিজিবি আসলো। বিজিবি এসে নানান কিছু প্রশ্ন করলো আমাদের কিছু প্রশ্ন করলো। তারা মানে বলা যায় যে আমাদেরকে থাকাটা এখানে কতটা নিরাপদ, এইসব যৌক্তিক অযৌক্তিক অনেক কারণ কথা বললো, যেগুলো আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো বিস্তারিত। আর এখন কথা হলো কি যে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা থাকবো, আমরা চ্যালেঞ্জটা নিয়েছি যে আমরা এই বিচ হাইকিংয়ে যেহেতু আসছি, আমরা বিচের পাড়ে অন্তত একটা রাত থাকবো, তারপর দেন পরের রাতটা না হয় একটা নিরাপদ সেফ জায়গায় থাকবো। তো এখন অলরেডি টেন্ট পিচ হয়ে গেছে, বাট আমি খাওয়া দাওয়া চলতেছে, আমি আসছি একটু কথা বলার জন্য। এখন কথা হলো যে জানি না শেষ পর্যন্ত রাতে কোনো সমস্যা হয় কি না, তবু আমি চ্যালেঞ্জটা নিচ্ছি। আমরা সবাই, আমাদের টিমের সবাই প্রত্যেকেই বলছি যে আমরা থাকবো, যা হবার হয়। তো জানি না এটা কতটা যৌক্তিক হইতেছে, আসলে এটা পাগলামি হয়ে যেতেছে কিনা জানি না। তো বাকিটা সকালে শেয়ার করবো, রাতের কি মিশ্র অভিজ্ঞতা হয় বিস্তারিত সকালে বলবো। জি ভাই। সেই রাতে কিছু মিশ্র আহ, অভিজ্ঞতার গল্প নিয়ে সাজিয়েছি ডে 2 এর গল্প। দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।